আজ আমরা কথা বলবো শেক্সপিয়ারের লেখা ম্যাকবেথ নামক একটি নাটক নিয়ে। পৃথিবীতে এমন খুব কম মানুষ আছেন যারা শেক্সপিয়ারের লেখা ম্যাকবেথ শব্দটি শোনেননি। 2015 সালে এই ঘটনার ওপর একটি ম্যাকবেথ নামক সিনেমাও তৈরি হয়। চলো কথা বলি এর সম্পূর্ণ আলোচ্য বিষয় নিয়ে। গল্প শুরু হয় স্কটল্যান্ডের জমিনে। গ্লাইম্যাক্সের নবাব ও তার স্ত্রী নিজেদের 5 বছরের সন্তানকে কবর দিচ্ছিল। সন্তানের মৃত্যুতে দুজনের দুঃখে কষ্টে প্রায় দিশেহারা অবস্থা। দূর ময়দান থেকে তাদেরকে 3 জন মহিলা দেখছে। তারা সেই ব্যক্তির সম্পর্কে কথা বলছে যার নাম ম্যাকবেথ। সে গ্লাইম্যাক্সের নবাব ও স্কটল্যান্ডের রাজা ডাঙ্কানের সেনাপতি। তার সাহসিকতা সফলতার চর্চা দূর দূরান্তে ছড়িয়ে আছে। এটা সেই সময়ের কথা যখন পুরো স্কটল্যান্ড গৃহযুদ্ধের মধ্যে আটকে ছিল। নরওয়ে এবং আয়ারল্যান্ডের মতো দেশ স্কটল্যান্ডে আক্রমণ করেছে এবং রাজা ডাঙ্কান নিজের রাজ্যের অনেক সব অংশ হারিয়ে ফেলেছে। তার নিজের লোকেরাই তার ওপর ভরসা হারিয়ে ফেলেছে। শত্রুদের সঙ্গে হাত মিলিয়ে স্কটল্যান্ডের পরাজয়ের ভবিষ্যৎবাণী তারা অনেক আগেই করে বসেছে। বিরোধী দলের নেতৃত্ব মার্ক ডনওয়াল করছেন, যে একসময় রাজা ডাঙ্কানের বিশ্বাসজনক ব্যক্তির মধ্যে একজন ছিল। এলনের লড়াই অর্থাৎ এই যুদ্ধে স্কটল্যান্ডের ভবিষ্যৎ নির্ণয় করবে। যদি পরাজয় তাদের নসিবে আসে তাহলে ডাঙ্কানের রাজবংশে সে শেষ রাজা হিসাবে ইতিহাসের পাতায় থাকবে। এই যুদ্ধ জেতার জন্য রাজা ডাঙ্কান তার শ্রেষ্ঠ এবং শেষ সৈনিকদের পাঠিয়েছে, যাকে নেতৃত্ব করছে ম্যাকবেথ। আর রাজা ডাঙ্কানের আরও একটি ছোট্ট সৈন্যের টুকরো আছে যেটাকে নিয়ন্ত্রণ করছে বানকেও। অবশেষে এই মহা ভয়ঙ্কর যুদ্ধের পর ম্যাকবেথ স্কটল্যান্ডকে বিজয় হাসিল করায়। আর এই যে যুদ্ধের শুরু থেকে বিজয় উপলব্ধির পুরো সময়টাতে সেই 3 জন মহিলার নজর ম্যাকবেথের ওপর টিকে আছে, যেন তারা পরীক্ষা করছে তাকে যে সে কতটুকু যোগ্য। খুব তাড়াতাড়ি এই বিজয়ের খবর রাজা ডাঙ্কানের কানে এসে পৌঁছায় এবং দেশবিদ্রোহী ম্যাকডোনাল্ডের মুন্ডু তার দেহ থেকে আলাদা করে দেওয়া হয়। যুদ্ধে মারা যাওয়া সৈনিকদের দেহ ম্যাকবেথ এবং বাঙ্কেও একটি জায়গায় জড়ো করছিল। তখনই তাদের নজর সেই 3 জন মহিলার ওপর পড়ে, যারা মরে যাওয়া সৈনিকদের শরীর থেকে রক্ত বার করে জমা করছে। ম্যাকবেথ তাদেরকে আওয়াজ দেয়, তোমরা কারা, কোথা থেকে এসেছো? তারা কাছে এসে তাকে ছুঁয়ে দেখে, আর জবাবে প্রথম মহিলাটি বলে, তুমি গ্লাইম্যাক্সের নবাব, যেটা ম্যাকবেথ প্রথম থেকেই আছে। ফের দ্বিতীয়জন বলে, তুমি কাওয়াডরের নবাব হবে। এটা শুনে ম্যাকবেথ কিছুটা আশ্চর্য হয় এবং অবশেষে তৃতীয় মহিলাটি বলে, তুমি স্কটল্যান্ডের রাজা হবে। এই কথাটি ম্যাকবেথ এবং বাঙ্কেও দুজনকেই অবাক করে তোলে। এটা এই 3 জন মহিলার ভবিষ্যৎবাণী। ওখানেই দাঁড়িয়ে থাকা বাঙ্কেও জিজ্ঞাসা করে, আর আমার জন্য কিছু বলবে না? উত্তরে তাদের মধ্যে একজন মহিলা বলে, তুমি রাজা তো হবে না, তবে তোমার বংশের মধ্যে কেউ রাজার চেয়ারে বসবে। এটা বলার পর এই মহিলাগুলি যেন এক নিমেষেই হাওয়াতে মিশে যায়। তবে ম্যাকবেথ এবং বানকেও যেন এক গভীর চিন্তার মধ্যে পড়ে যায় যে তারা এমনটা কেন বলে গেল। পরক্ষণেই তারা এই চিন্তা বাদ দিয়ে তাড়াতাড়ি করে আহত সৈনিকদের সাহায্য করতে লাগে। তখনই ঘোড়ায় চেপে রাজার এক লোক আসে এবং রাজার তরফ থেকে সকলকে যুদ্ধে জেতার অভিনন্দন জানায় এবং ম্যাকবেথকে বলে, চরম শত্রু ম্যাকডোনাল্ডকে সাজা দেওয়ার জন্য রাজা ডাঙ্কান তোমাকে কাওয়াডানের নতুন নবাব হিসাবে ঘোষিত করেছে। এটা শুনে ম্যাকবেথ এবং বানকাও হতভম্ব হয়ে একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে আর ভাবে ওই জাদুকরের কথা সত্য প্রমাণিত হচ্ছে। রাতে যুদ্ধে শহীদ হওয়া সৈনিকদের চিতা জ্বালিয়ে বেঁচে থাকা সৈনিকদের সাথে নিয়ে ম্যাকবেথ ফিরে আসে আর তার সাথে শত্রুর কাটা মুন্ডু নিয়ে আসে রাজাকে উপহার দেবে বলে। পরে সে নিজের বাড়ির জন্য রওনা হয়, যেখানে তার জন্য তার এলাকার বাসিন্দা ও তার স্ত্রী লেডি ম্যাকবেথ অপেক্ষা করছে। এর মধ্যেই ম্যাকবেথের লেখা চিঠিটি তার স্ত্রীর কাছে পৌঁছে যায়, যার মধ্যে যুদ্ধের বিজয়ের খবর তো ছিলই, তার সাথে সেই কালো কাপড় পরা 3 জন জাদুকর্ণীর কথাও লিখেছে এবং তাদের করা ভবিষ্যৎবাণীর সম্পর্কেও, যেটা পড়ে লেডি ম্যাকবেথ আশ্চর্য হয় এবং একই সাথে উৎসাহিত হয়ে ওঠে। যদি ভবিষ্যতের এটাই মঞ্জুর হয় তাহলে এটা আমাদের সম্মানের সাথে মেনে নেওয়া উচিত, এমনটা লেডি ম্যাকবেথের মন্তব্য ছিল। যখন ম্যাকবেথ বাড়ি পৌঁছয় তখন তার স্ত্রীর চোখে তাকে দেখে এক আলোর কিরণ ফুটে ওঠে। এটা কি ম্যাকবেথের বাড়ি ফিরে আসার জন্য, নাকি ওই জাদুকন্যীর ভবিষ্যৎবাণীর ওপর ভবিষ্যতের কথা ভেবে? ম্যাকবেথ বলে, আগামীকাল রাজা ডাঙ্কান তাদের বাড়ির নিমন্ত্রণে আসছে। লেডি ম্যাকবেথ বলে, এটা তো এক দারুণ সুযোগ। সময়ের মুকুট পায়ে হেঁটে তোমার কাছে এসেছে, প্রয়োজন আছে তো শুধু হাত বাড়িয়ে নিজের মাথায় পড়ার। সময় কারোর অপেক্ষা করে না।
এটা যেমন তাড়াতাড়ি এসেছে ঠিক তেমন তাড়াতাড়ি চলে যাবে। এক কথায় বলতে গেলে লেডি ম্যাকবেথ বলতে চাইছে রাজা তাদের বাড়ির নিমন্ত্রণে আসছে, তাকে হত্যা করে রাজা হওয়ার এর থেকে ভালো সুযোগ ম্যাকবেথ আর কখনো পাবে না। তবে ম্যাকবেথের মন দুতরফা হয়ে আছে। একদিকে তার সন্তানের মৃত্যু তাকে ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছে এবং অন্যদিকে সেই ভবিষ্যৎবাণী তার মাথায় খটকা মারছে। পরের দিন রাজা ডাঙ্কান তার পরিবার ও সৈনিকদের সাথে ম্যাকবেথের বাড়িতে এসে পৌঁছয়। লেডি ম্যাকবেথ তাদেরকে স্বাগতম জানায়। একসাথে বসে নাস্তা পানি করার সময় রাজা এই খুশির মুহূর্তে নিজের সন্তান ম্যালকমকে তার উত্তরাধিকারী হিসাবে ঘোষিত করে। আর এইসব চলাকালীন ম্যাকবেথ ও তার স্ত্রী ওখানেই অবস্থিত ছিল। তাদের দুজনের পা থেকে যেন মাটি খসে পড়ে। বিশেষ করে লেডি ম্যাকবেথ তো এ কথা একদমই বরদাস্ত করতে পারছিল না। ম্যাকবেথ ওখান থেকে বেরিয়ে যায়। সে বিকেল থেকে ওই ভবিষ্যৎবাণীকে ভুলে যাওয়ার চেষ্টা করছে। তবে তার নার্ভস বলছে যে রাজগদ্দি তো তার পাওয়ার কথা, সেটা রাজার সন্তান কি করে পেতে পারে। সে এক বিভীষিকার মধ্যে আটকে আছে। একদিকে সে রাজার বিশ্বাসজনক পাত্র আর অন্যদিকে তার ভবিষ্যৎ। লেডি ম্যাকবেথ তাকে উৎসবে দেখতে না পেয়ে তার পেছনে যায়। ম্যাকবেথকে তার পথ থেকে হারিয়ে যেতে দেখে সে তাকে দুর্বল বলে, তার পুরুষ হওয়ায় তাকে ঘেন্না অনুভব করায়, তাকে তার মৃত বাচ্চার কসম দেয় আর বলে নিজের কাজটি পূর্ণ করো। আমি আগেই সৈনিকদের ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছি, রাজাকে রক্ষা করার জন্য কেউ আসতে পারবে না। আর ম্যাকবেথেরও মনে হতে লাগে হ্যাঁ সঠিক তো, তারও রাজগদ্দির মধ্যে শুধু রাজাই তো আছে। বদলার প্রথম ধাপে পা বাড়ায় আর রাজার টেন্টে তাকে মারার জন্য ঢুকে পড়ে। রাজা ডাঙ্কান তার বিশ্বাসজনক পাত্র ম্যাকবেথের বাড়িতে অঘোরভাবে ঘুমিয়ে আছে। ম্যাকবেথ আস্তে করে একটি হাত রাজার মুখে রাখে এবং অন্য হাত দিয়ে তার বুকে অগন্তি ছুরির কোপ মারে। আর ততক্ষণ থামে না যতক্ষণ না রাজা ডাঙ্কান তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। অপরাধের মনে হয় তাকে কেউ দেখেনি, কিন্তু অপরাধ হওয়ার সাথে সাথে প্রমাণও জন্ম নেয়। আর ম্যাকবেথের অপরাধের প্রমাণ হচ্ছে রাজার ছেলে ম্যালকন। তবে সে এখন মেন্টালি এবং ফিজিক্যালি অতটা শক্তিশালী হয়ে ওঠেনি যে ম্যাকবেথের বিরুদ্ধে দাঁড়াতে পারবে। তাই সে ওখান থেকে কোনো কাপুরুষের মতো পালিয়ে যায়। বাইরে লেডি ম্যাকবেথ তার কাজ শেষ করে আসার অপেক্ষা করছে। যখন ম্যাকবেথ আসে ছুরিটি তার হাতেই থেকে যায়। লেডি ম্যাকবেথ তাড়াতাড়ি রাজার খুনের প্রমাণ তার হাত থেকে কেড়ে টেন্টের ভিতরে যায় এবং জড়িবুটির ওষুধ দ্বারা অজ্ঞান হয়ে থাকা সৈনিকদের হাতে ছুরিটি ধরিয়ে দেয় আর তাদের হাতে এবং মুখে রাজা ডাঙ্কানের রক্ত লাগিয়ে দেয় যাতে খুনের অপরাধ তাদের ওপরে যায়। সকালে অজানা হয়ে ম্যাকবেথ যখন রাজা ডাঙ্কানের টেন্টের কাছে যায়, ফিফি এলাকার নবাব ও রাজার খুব কাছের একজন বিশ্বাসজনক পাত্র যার নাম ম্যাকডফ রাজার ঘুম থেকে ওঠার বাইরে অপেক্ষা করছে। ম্যাকবেথ বলে কে জানে কেন আজ আমার ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গিয়েছে আর রাজা ডাঙ্কানও তো এখনও ওঠেনি, চলো ভেতরে গিয়ে দেখি। ভেতরে গিয়ে তারা সকলে অবাক হয়ে যায়। দেখতেই দেখতে এই খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়ে যে রাজা ডাঙ্কানের কেউ হত্যা করেছে। ম্যাকডফ চেঁচিয়ে রাজার ছেলে ম্যালকমকে খুঁজতে থাকে, তবে তাকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে অজ্ঞান হয়ে থাকা সৈনিকদের হাতে রক্ত লেগে থাকা ছুরি দেখে নিজের অপরাধ লুকানোর জন্য ম্যাকবেথ তাদেরকে ঘুমের মধ্যেই মেরে ফেলে। এটা দেখে ম্যাকডফ অবাক হয় এবং সাথে হালকা সন্দেহ করে ম্যাকবেথকে। চার্চের ঘণ্টি বাজিয়ে সকলকে সূচনা দেওয়া হয়। দেখতে দেখতে লোকেদের ভিড় জমতে থাকে। রাজাকে কবর দেওয়ার পর প্রশ্ন উঠতে লাগে যে রাজার খুন কে করেছে। রাজার ছেলের অনুপস্থিত থাকায় সকলের সন্দেহ তার উপরেই যায়। তবে সে এমনটা কেন করবে? গত রাতেই তো তাকে রাজার উত্তরাধিকারী হিসাবে ঘোষিত করা হয়েছিল। তখন ওখানে দাঁড়িয়ে থাকা ব্যাংকেও বলে এবার রাজার খালি চেয়ারে ম্যাকবেথের অধিকার আছে। আসলে ম্যাকবেথ রাজা ডাঙ্কানের ফুফুতো ভাই। ব্যাংকেও এমনটা নিজের স্বার্থের জন্য বলে। যদি ম্যাকবেথ রাজা হয় তাহলে ব্যাংকের পরিবারেও রাজা হওয়ার সম্ভাবনা থাকবে। কিছুদিন পর ম্যাকবেথ নিজের স্ত্রীকে নিয়ে রাজপ্রাসাদের দিকে রওনা হয়। অবশেষে জাদুকর্ণীদের ভবিষ্যৎবাণী পরিপূর্ণ হয়। ম্যাকবেথ প্রথম কাওয়াডরের নবাব হয় আর এখন পুরো স্কটল্যান্ডের রাজা। পুরো সভার মধ্যে তাকে রাজা বলে ঘোষিত করা হয়। তাকে সকল স্কটল্যান্ডের নবাব ও জনগণ রাজা হিসাবে স্বীকৃতি দেয়। কিন্তু একজন চোরের মনে ধরা পড়ার ভয় সবচেয়ে বেশি থাকে। তার মাথা সবসময় চিন্তায় থাকে। সে রাজার চেয়ার এত পাপ করে হাসিল করেছে, সেটা হাত থেকে ফসলে যাওয়ার ভয় তাকে ঘুমাতে দেয় না। ফলে তার শরীরে পরিবর্তন দেখা দেয়। বেশিরভাগ সময় সে একাই কাটাতে শুরু করে। একদিন সে লেডি ম্যাকবেথকে বলে তারা তাদের রাজপ্রাসাদে একটি সাপ ছেড়ে রেখেছে, আজ না হয়তো কাল কামড়াবে নিশ্চয়ই। এখানে সে তার সবচেয়ে কাছের বন্ধু ব্যাংকেও তার ছেলের কথা বলছে। সে তাদেরকে রাস্তা থেকে সরাতে চায়। লেডি ম্যাকবেথ তার জন্ম দিয়া এই নতুন ম্যাকবেথকে দেখে তো অবাক।
সেই মানুষটি কোথায় হারিয়ে গেল যে বন্ধুত্ব ইমানদারিকে সবচেয়ে গুরুত্ব দিত? লেডি ম্যাকবেথ বুঝতে পারে সে ম্যাকবেথের এই শয়তানের রূপটাকে জাগিয়ে খুব একটা ভালো কাজ করেনি। ম্যাকবেথ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য ব্যাংকেওকে রাতে খাওয়ার জন্য ডাকে, কিন্তু তাকে তো গ্রামে ফিরে যেতে হবে, তার দ্বারা থাকা সম্ভব নয়। ম্যাকবেথের খারাপ দৃষ্টিতে ব্যাংকেওর ছেলে ফিলিয়ান্সের দিকে তাকিয়ে থাকা ব্যাংকেও লক্ষ্য করে। সে বুঝতে পারে তার ছেলে রাজপ্রাসাদ থেকে যতটা দূরে থাকবে তত সুরক্ষিত থাকবে। তাদের ওখান থেকে চলে যাওয়ার পর ম্যাকবেথ তাদের পিছনে গুপ্ত কিছু সৈনিকদের পাঠায়। বেচারা ব্যাংকেও তো মারা যায়, কিন্তু তার ছেলে ফিলিয়ান্স কোনো রকমের সৈনিকদের নজর কেড়ে ওখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তারা আর তাকে খুঁজে পায় না। রাজপ্রাসাদে ম্যাকবেথ ব্যাংকেও তার সন্তানের মৃত্যুর খুশির খবরটি শোনার জন্য অপেক্ষা করছিল। তবে সে জানতে পারে ব্যাংকেও মারা গেলেও তার সন্তান ওখান থেকে পালাতে সক্ষম হয়েছে। এটা জানার পর ম্যাকবেথ প্রচণ্ড রেগে যায়। আসলে তার মাথায় এটা চলছে, তার ওপর করা ভবিষ্যৎবাণী তো সফল হয়েছে, তাহলে নিশ্চয়ই ব্যাংকের ওপর যে ভবিষ্যৎবাণী করেছিল যে তাদের পরিবার থেকেও কেউ রাজগদ্দির হকদার হবে, তাহলে নিশ্চয়ই ওটাও সত্যি প্রমাণিত হবে, অসম্পূর্ণ থাকবে না। ম্যাকবেথের মনের ভয় এখন তার চোখের সামনেও আসতে থাকে। সে এই ভিড়ের মধ্যেও ব্যাংকের মরা শরীর দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছে। সে কারোর ওপর ভরসা করতে পারছে না। তার সব বিশ্বাসজনক লোকেরা তার থেকে দূরে চলে গিয়েছে, বা বলা যেতে পারে সে তাদেরকে দূরে করে দিয়েছে অথবা তাদেরকে মেরে ফেলেছে। তার এমন ব্যবহার সবাই অনেক লোকের মনেই সন্দেহ তৈরি করে, বিশেষ করে ফিফির নবাব ম্যাকডফের মনে, যে ম্যাকবেথকে রাজার খুনের দিন শুয়ে থাকা সৈনিকদের মারতে দেখেছিল। ওই রাতে ম্যাকবেথের চোখে ঘুম আসে না, আর ভোর হতেই সে সেই জাদুকর্ণীদের খুঁজতে শুরু করে। এক তারাই আছে যারা তার প্রশ্নের উত্তর দিতে পারবে, তার মনকে শান্ত করতে পারবে। অনেক ডাকার পর ম্যাকবেথ তাদেরকে দেখতে পায়। তারা ম্যাকবেথকে বাটিতে করে কিছু পান করার জন্য দেয়। তারপর সে যুদ্ধে মারা যাওয়া সকল সৈনিকদের দেখতে পায়। এবারে তারা তার জন্য ভবিষ্যৎবাণী করবে। তাদের আওয়াজ ম্যাকবেথের কানে এসে পৌঁছায়। যতক্ষণ না রাজপ্রাসাদের বাইরে ছড়িয়ে থাকা জঙ্গল রাজপ্রাসাদে প্রবেশ করছে, ততক্ষণ তার মাথার মুকুট সুরক্ষিত আছে। দ্বিতীয়, ফিফির নবাব তার পথের কাঁটা হবে, এবং অবশেষে মহিলার যৌননালী থেকে জন্মানো কোনো মানুষ তাকে মারতে পারবে না। এমন তিনটি ভবিষ্যৎবাণী শুনে ম্যাকবেথ নিজেকে অমর মনে করে। তার কেউ কোনো রকম ক্ষতি করতে পারবে না ভাবে, আর এই পজিটিভিটির সাথে সে আরও খারাপ কাজে ডুবে পড়ে। ম্যাকবেথ জানতে পারে ফিফির নবাব ম্যাকডফ স্কটল্যান্ড থেকে পালিয়ে ইংল্যান্ডে লুকিয়ে থাকা ডাঙ্কানের ছেলের সাথে হাত মিলিয়েছে। লেডি ম্যাকবেথের হাজার মানা করার পরেও ম্যাকবেথের এক ইশারায় ম্যাকডফের স্ত্রী, সন্তান ও পুরো বংশকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়। এই পাপের ওজন এতটাই বেশি হয়ে যায় যে লেডি ম্যাকবেথ আর সহ্য করতে পারে না, আর একদিন মারা যায়। এই খারাপ সময়ে ম্যাকবেথ একা পড়ে যায়। সে যা কিছুই হাসিল করেছিল আজ অবধি, তার প্রেমিকা না থাকায় সেটা অর্থহীন মনে হয় তার। সে এই দুনিয়ার লোভ লালসায় এতটাই মগ্ন হয়ে গিয়েছিল যে সে তার এত কাছে থেকেও তার মনে কি চলছে ওটা বুঝতে পারেনি। জীবনের এই অন্ধকারে তার কাছে প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব কিছুরই সাহায্য নেই। আর আছে তো শুধু একাকিত্ব, দুঃখ, শত্রুদের আনাগোনা এবং পাপের সমুদ্র। ওদিকে যখন ম্যাকডফের পরিবারের খবর রাজা ডাঙ্কানের ছেলে নিজে থেকে তাকে দেয়, তখন তার মন রাগে, দুঃখে, কষ্টে জ্বলে ওঠে। আর এখন এই যুদ্ধটি তার কাছে ব্যক্তিগত হয়ে ওঠে। ইংল্যান্ডের সাহায্য নিয়ে 10,000 সৈন্য এবং ফিফি রাজ্যের বেঁচে থাকা সৈনিকদের সাথে নিয়ে স্কটল্যান্ডের রাজার বিরুদ্ধে যুদ্ধর ঘোষণা করে। রাজপ্রাসাদের চারিদিকে যে জঙ্গল দিয়ে ঘেরা ছিল, ম্যাকডফ তাতে আগুন লাগিয়ে দেয়। সেই আগুনের ঢেউ যেন আকাশ ছুঁয়ে গেছে। মনে হচ্ছিল এই আগুন পুরো রাজপ্রাসাদকে গিলে খাবে। জঙ্গলের আগুন এবং ছাই রাজপ্রাসাদে প্রবেশ করে, আর এরই সাথে প্রথম ভবিষ্যৎবাণী পূর্ণ হয়। জঙ্গল রাজপ্রাসাদে প্রবেশ করেছে। খুব তাড়াতাড়ি যুদ্ধ সামনাসামনি শুরু হয়। ম্যাকবেথ রাজা ডাঙ্কানকে হেরে যাওয়ার মুহূর্তে জিতের মুকুট পরিয়েছিল। এতে কোনো সন্দেহ নেই যে তার সামনে 10,000 সৈন্য টিকতে পারবে। কিন্তু তার আরও একটি বিষয়ে অহংকার আছে, যে কোনো মহিলার যৌননালী থেকে জন্মানো মানুষ তার কোনো ক্ষতি করতে পারবে না। এই যুদ্ধ দেখার জন্য সেই জাদুকর্ণীরাও মাঠে উপস্থিত আছে। তার মোকাবলা ম্যাকডফের সাথে হয়। একটা লম্বা সংঘর্ষের পর ম্যাকবেথ তাকে দাপটে ফেলে এবং বলে, নিজের তলোয়ার ফেলে দাও, আমাকে এমন কেউ মারতে পারবে না যে তার মায়ের যৌননালী থেকে জন্মেছে। তখন ম্যাকডফ বলে সে তার মায়ের যৌননালী থেকে জন্মায়নি, তাকে তার মায়ের পেট চিরে বার করা হয়েছিল। এটা শোনার পর ম্যাকবেথ তার গলা থেকে তলোয়ার ছেড়ে দেয় আর দ্বিতীয়বার তোলে না, যেন সে নিজেই এই শরীর থেকে মুক্ত হতে চাইছে, তার স্ত্রীর কাছে চলে যেতে চাইছে। তার চোখ ঘুমে ডুবে আসছে।
ম্যাকডফ কখনোই ভাবেনি যে সে ম্যাকবেথকে এমন একটি পরিস্থিতিতে হারাবে। তবে সে সুযোগের সঠিক ব্যবহার করে এবং একটি ছুরির দ্বারা ম্যাকবেথের পুরো পেট চিরে দেয়, আর এরই সাথে দ্বিতীয় এবং তৃতীয় ভবিষ্যৎবাণী পূর্ণ হয়। যুদ্ধে শেষ হওয়ার পর ওখানে বাঙ্কে ওর ছেলে ফিলিয়ান্স আসে এবং জমিনে পড়ে থাকা একটি তলোয়ার নিজের হাতে তুলে নেয়। এদিকে ডাঙ্কানের ছেলে ম্যালকমও ফিরে এসেছে। তবে কে জানে এই মুকুটের আসল হকদার কে হবে, ম্যালকম নাকি ফিলিয়ান্স? গল্পটি এখানেই সমাপ্ত হয়। এমনই ধরনের যুদ্ধের, অ্যাডভেঞ্চারের এবং সার্ভাইভাল সিনেমার দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিন এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে যাবেন। দেখা হচ্ছে ফের পরের এমনই একটি ভিডিওর সাথে। ভালো থাকবেন।